সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন জে জয়নাল। আপনি জানতে চেয়েছেন, ভাই আমার বাবার দলিলে গং দেয়া আছে, এটা কিভাবে সমাধান হবে, জানালে উপকৃত হব। আর আমার চাচাদের সম্পদে গং দেওয়া নাই, আর চার ফুফু সম্পদ নেয় নাই, তারা বাইদের দিয়ে দিছে। এখন আপনার বাবার সম্পদে, আপনার বাবার যেই সম্পদ, ওই সম্পদে গং দেয়া আছে, এই কথার অর্থ বুঝায় প্রাথমিকভাবে এইটা যে আসলে এই সম্পদের আরও ওয়ারিশ আছে। আপনি দেখবেন যেখানে গং দেওয়া আছে ওই জায়গাগুলো কি আপনার বাবার একা নাকি আরও অন্যান্য ওয়ারিশ আছে। গঙের কথার অর্থই হইল যে যদি 5 জন ওয়ারিশ থাকে, প্রথম যিনি উনার নাম লিখে গং লিখবে, বারবার 5 জন ওয়ারিশের নামটা লিখবে না। দলিলের বিস্তারিত কথাগুলোতে এই জিনিসগুলো আসে। এখন যদি আপনি দেখেন যে না আসলে আমার বাবা একা মালিক কিন্তু গং দেওয়া আছে, তাহলে আপনি বুঝবেন যে আসলে এই জিনিসটা হয়তো ভুলবশত হয়েছে। এটা পরবর্তীতে আপনারা এটা নিয়ে যে কোনো জটিলতা হবে বিষয়টা এরকম না। আপনি কোনো সময় খারিজ করতে লাগলে এটারে সমাধান করে নিতে পারবেন। এটা উল্লেখযোগ্য কোনো সমস্যার বিষয় না। এরপরও কিভাবে কি অবস্থায় আছে আপনি বিস্তারিত একটু দেখে আমারা বললে আমরা দেখা গেছে যে আরও সমাধান দেওয়ার চেষ্টা করব যে আসলে এখানে যে অবস্থা লিখছেন এই অবস্থায় উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন আসিফ, আপনি জানতে চেয়েছেন ভাই এই অংশটা কত শতাংশ পাবে বলেন। আপনি একটা অংশ লিখছেন এখানে, যে অংশটা আমি পড়লে এই অবস্থা যে 16 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি 16 তিল খতিয়ানে এইভাবে আছে। জমির মোট অংশ হইল 4.81%। আরেকটা প্রশ্ন আপনি জানতে চেয়েছেন তিলের চিহ্ন কি প্রথমে থাকে না আনার চিহ্ন। আমি এই প্রশ্নটা আগে জবাব দিয়ে দিই। প্রথমে থাকবে আনা, একবারে শেষে থাকবে তিল। স্বাভাবিকভাবে এইভাবে হবে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল। হ্যাঁ, প্রথমে থাকবে আনা, তারপরে গন্ডা, তারপরে কড়া, তারপরে ক্রান্তি, একবারে সর্বশেষ তিল। মধ্যখানে কোনো সংখ্যা না থাকলে ইলেক চিহ্ন বসায় মিসিং চিহ্নগুলো বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এটা আপনি এভাবে বুঝে রাখেন। আর যে অংশটা আপনি বাইর করতে বলছেন যে আপনি দিলেন 16 গন্ডা 1 কড়ায় 1 ক্রান্তি 16 তিল, হ্যাঁ খতিয়ানে এইভাবে আছে। আর মোট জমির পরিমাণ আপনি লিখছেন 4.81%। এখানে কত শতাংশ জমি হবে আপনার এই বিষয়টা আমি করছি, করে আপনাকে আমি দেখলাম এখানে 0.25% হয়। তার মানে 1%-এ 4 ভাগের 1 ভাগ হয়। কিভাবে করছি এটা দেখাইতে গেলে বিস্তারিত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাদের এটার উপর ভিডিও আছে, আপনারা দেখার চেষ্টা করবেন যে আনাগন্ডা কড়াকান্তি দিয়ে কিভাবে সম্পত্তি বের করে। এটার উপরে অনেকগুলো ভিডিও আছে, এটা দেখিয়েন। সিএস পর্সা, আরএস পর্সা, এসএ পর্সা হইলে কীভাবে বের করবেন, আর দেখা গেছে যে বিএস পর্সা হইলে কীভাবে বের করবেন, এটা আছে। আমি এখানে যেভাবে করছি আপনারা ইচ্ছা করলে এটার একটা স্ক্রিনশট রেখে আপনি ইচ্ছা করলে এটা দেখতে পারেন যে কিভাবে করছি। বাকি এখন আর বিস্তারিত আমরা এখানে কিভাবে করছি এটা বলতেছি না, কারণ বললে এটা বোঝানোটা দীর্ঘ প্রক্রিয়ার একটা অবস্থা হয়ে যাবে। যেটার উপর অলরেডি ভিডিও আছে, ওখানে একটু দেখার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম জাহিদ আহমেদ। আপনি জানতে চেয়েছেন ভাইজান 45 ইঞ্চি লম্বা কাঠের মাপ কি আমাকে বলবেন। আসলে 45 ইঞ্চি কাঠটা যদি লম্বা হয়, এখানে আসলে প্রশ্ন করলে আমরা আগেও বলছি প্রশ্নটার একটা পরিপূর্ণতা আসতে হবে। এখানে কি আপনি সাইজ কাঠের কথা বলছেন না গোল কাঠের কথা বলছেন আমরা সেটাও বুঝতে পারি না, যার কারণে এটার জবাব দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। এরপরে 45 ইঞ্চি লম্বা যদি সাইজ কাঠ হয়, সাইজ কাঠের মাপ, আর আমি দেখছি আপনি আমাদের ওই যে কাঠের মাপের টিউটোরিয়াল দেখে ওখান থেকে কমেন্ট করছেন। তো এই জন্য সাইজ কাঠ যদি হয় তাহলে 3 দিক থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। আর গোল কাঠ হলে এর সাথে পরিধির একটা মাপ লাগবে। শুধু লম্বার মাপ দিয়ে তো আসলে ওই যে পরিমাপটা বলা সম্ভব না। এই জন্য আসলে আমরা আগেও বলছি কিছু কিছু প্রশ্নটা পরিপূর্ণ না থাকার কারণে আমরা অনেক সময় জবাবটা দিতে পারি না, যেটা আমাদের জন্য দুঃখজনক। একটু অনেক সময় মনে করি এই কথা যে আসলে প্রশ্নটা করে অনেকে অপেক্ষা করতেছে, কিন্তু ওই প্রশ্নের জটিলতার কারণে অনেক সময় উত্তরটা দেওয়া যায় না। প্রশ্নটাকে একটু সঠিকভাবে করার চেষ্টা করবেন, এটা আপনাদের প্রতি আমাদের করজোড়ে অনুরোধ রইল। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম মোহাম্মদ শাহরিয়ার নাফিস। উনি লিখেছেন এভাবে, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ। স্যার, আমি নতুন সার্ভেয়ার কাজ শিখেছি। আমার এলাকায় সিনিয়র যেসব সার্ভেয়ারগণ রয়েছেন তারা সকলেই উপজেলা আমিন কল্যাণ সমিতির সদস্য হয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আমাকে সার্ভেয়ারের কাজ করার জন্য কি আমাকে উপজেলা আমিন কল্যাণ সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক?
যদি বাধ্যতামূলক হয় তবে কিভাবে আমি আমিন কল্যাণ সমিতির সদস্যপদ লাভ করতে পারবো? অনুগ্রহ করে বিস্তারিত জবাব দিলে উপকৃত হতাম। আসলে বিষয়টা এরকম যে উনারা একটা সমিতি করে নিছে, ওই সমিতিতে দেখা গেছে যে আমিন যারা তাদেরকে একটু অ্যাড বা এরকম সদস্য করতেছে। আসলে এই বিষয়টা একটু কঠিন লেভেলের জিনিস, এই জন্য যে আমি বলি যে একটা এলাকায়, একটা গ্রামে, একটা বাজারে যেই পরিমাণ একটা দোকান আছে, মনে করে যে একটা ফার্মেসি যে পরিমাণ দোকান আছে, একটা মুদিখানা যে পরিমাণ দোকান আছে, এরা যদি একটা সমিতি করতে যায় তাহলে ব্যাপক কিছু সদস্য খুব সহজে পেয়ে যায়। আমি একটা গ্রামের মধ্যে একজনও অনেক সময় সার্ভেয়ার পাবেন না, 2-3 গ্রাম 4 গ্রামে অনেক সময় একজন 2জন সার্ভেয়ার থাকে। একটা থানার মধ্যে হাতে গোনা হয়তো 5-7-10 জন এরকম সার্ভেয়ার থাকবে। তো এদেরকে নিয়ে আসলে একটা থানা পর্যায়ে একটা সমিতি করা অনেক সময় কঠিন, কিন্তু অনেকে অনেক সময় এই উদ্যোগগুলো নেয় যে আমরা আমিনেরা, আমরা সার্ভেয়াররা একটা সমিতি আকারে করে নিব। যদি কেউ করতে পারে ভালো, তা এটা কিন্তু আপনি বাধ্যতামূলক কোথাও না যে আপনি কাজ করতে হলে ওই সমিতির অংশ হইতে হবে, ওই সমিতির সদস্য হইতে হবে। সরকার এরকম কোনো রেস্ট্রিকশান, এরকম কোনো নিয়মাবলী এরকম রাখে না। আপনি কাজ জানেন, আপনি যে কোনোভাবে কাজ করতে পারেন। বাকি সমিতি থাকলে ভালো। আপনি যদি সিনিয়র সার্ভেয়ারদের সাথে উঠা বসা করেন, কথাবার্তা বলেন বিভিন্ন বিষয় নিয়ে, তাহলে আপনি সমৃদ্ধ হবেন, আপনার জন্য এটা অনেক সুবিধা। এই জন্য সম্ভব হলে আপনি যদি কাছাকাছি থাকে, আপনার কিছু বেনিফিট হয়ে যাবে, কথাবার্তা হবে। এটা এরকম না সমিতি করলে যে ওনারা আপনারা কাজ দিয়ে দিবে বা ব্যবস্থা হয়ে যাবে, বিষয়টা এরকম না। আবার না করলে যে আপনার কাজের প্রতি ওনারা কোনো প্রকার সমস্যা করতে পারবে, বিষয়টা এরকমও না। আর একটা সমিতি করতে হলে সরকারের একটা রেজিস্ট্রেশন লাগে, ওইটাই হলো পরিপূর্ণ সমিতি, যেটা গভর্নমেন্টের কাছ থেকে আমি রেজিস্ট্রেশন নিয়ে করলাম। তখন গভর্নমেন্ট এটার একটা দায়িত্ব, কার কাছে সমিতির অনেক সময় সদস্যরা বিভিন্ন রকম চাঁদা দেবে, বিভিন্ন রকম রুলস নিয়ম নীতি আসবে, এগুলি যাতে এলোমেলো কোনো নিয়ম নীতি না হয়। তো এইসব বিষয়গুলো দেখবেন। এখন এটা আপনার জন্য এত জরুরি না যে ওখানে সদস্য হওয়া। বাকি সদস্য না হইলেও যে আপনারা কেউ বাধ্য করবে যে সদস্য হওয়া, এরকম না। আর যদি সদস্য হইলে অসুবিধা নাই, যদি আপনার সুইটেবল অবস্থায় থাকে তাহলে সদস্য হন। বিভিন্ন সিনিয়র সার্ভেয়ারদের সাথে আপনার পরিচিত হবে। আপনি কিন্তু কাজটা আপনাকে ধরতে হবে, আপনাকে পাইতে হবে, ওইভাবে আগানোর একটু চেষ্টা করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন যে ওনার নাম মতিউর রহমান, ঝিনাইদহ থেকে। আপনি প্রশ্নটা এভাবে লিখেছেন যে আমিনশিপ কোর্সের 6 মাস মেয়াদি কোর্সের ছাত্র, আপনার কথা বলতেছেন আপনি। জানুয়ারি থেকে জুন 2022, কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে 3 মাস মেয়াদি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে, এবং 6 মাস মেয়াদি কোর্সের পরীক্ষা নাকি ঈদের পর হবে এবং সার্টিফিকেট পেতে অনেক দেরি হবে। আসলে 6 মাস মেয়াদি কোর্সের পরীক্ষা কতদিন পর হতে পারে এবং সার্টিফিকেট কত মাস পর পাওয়া যায় একটু বলবেন। এসব বিষয়গুলো নিয়ে আসলে আমরা বলা একটু কঠিন। বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্নভাবে সার্ভের কোর্সগুলো করায়। আপনি যেখানে করতেছেন ওরাই বলতে পারবে 3 মাস মেয়াদি কবে থেকে ভর্তি হয়েছেন, কবে আপনার শেষ হবে। ওইভাবে শেষ হলে আপনি দেখা গেছে যে সার্টিফিকেট সনদ ওইভাবে নেবেন। হ্যাঁ, এই জন্য আপনি ওদের সাথে এই বিষয়টার জন্য যোগাযোগ করতে হবে। এখানে যে আমরা আর এরকম কোনো অবস্থা না যে বছরের বিভিন্ন সময় সিলেক্টেডভাবে জানুয়ারি থেকে এই পর্যন্ত, জুন থেকে এই পর্যন্ত সরকার বিভিন্নভাবে নিতেছে, বিষয়টা এরকম না। বিভিন্ন যে সংস্থা কোর্সগুলো করায় ওদের অধীনে আপনি করছেন বা ওদের অধীনে কোর্সটা করতেছেন, যখন এরকম কোর্সটা এরকম শেষ হইবে তখন আপনি সার্টিফিকেটগুলো পাইবেন। আপনি যাদের কাছে কোর্সটা করছেন তাদের থেকে এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন শামীম উদ্দিন সাহেব, আপনি জানতে চেয়েছেন আমার সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন কোথায় করতে হয় নাকি করতে হয় না জানাবেন প্লিজ, এরকম বলছে। আপনার আসলে সার্টিফিকেট আছে বলতে আমি বুঝলাম সার্ভে সার্টিফিকেট আছে। সার্ভে সার্টিফিকেট থাকলে আপনার কাজ করার জন্য এটাই যথেষ্ট। এখানে যে রেজিস্ট্রেশন করাইতে হবে, রেজিস্ট্রেশন বলতে সার্টিফিকেটটাকেও কেউ কেউ রেজিস্ট্রেশন বলে যে আমার লাইসেন্স আছে, রেজিস্ট্রেশন আছে, এরকম অনেকে ব্যবহার করে। আপনার সার্টিফিকেট আছে, আপনি এই দিয়েই কাজ করতে পারবেন। বাকি দেখা গেছে যে রেজিস্ট্রেশনটা তো যারা সার্টিফিকেট দিছে ওরাই শুরুতে রেজিস্ট্রেশন দেওয়ার কথা। আমরা ভোকেশনাল সার্ভে থেকে যখন আমরা ট্রেনিংগুলো করাই, আমরা শুরুতেই একজন ছাত্রকে 3 মাস মেয়াদি হোক 6 মাস মেয়াদি হোক রেজিস্ট্রেশনটা দিয়ে দিই। রেজিস্ট্রেশন কার্ডটা তার কাছে থাকে। যখন এই 3 মাস 6 মাস সে ট্রেনিংটা করলো, ট্রেনিংটা শেষ হইলে তারপরে সে পরীক্ষা দিয়ে পাশ করলে সার্টিফিকেটগুলো নেয়। এই জন্য এখন রেজিস্ট্রেশন কোথাও করতে হবে বিষয়টাতে এরকম না। আপনার সার্টিফিকেট আছে মানে আপনি সার্ভের কাজগুলো পারেন, এরকমই একটা স্বীকৃতি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন যে স্যার অনুরোধ জমির দাম বের করার হিসাব নিয়ে একটা ভিডিও করবেন। হ্যাঁ, প্রশ্ন করেছেন দেলোয়ার হোসেন সাহেব যে জমির
দাম বের করার একটা ভিডিও করবেন। এটাকে আবার সমর্থন করছেন এই মোহাম্মদ মাহমুদ সাহেব, যে উনিও বলছেন আমিও একমত আছি। আসলে দেখেন, আসলে প্রশ্নটা আমি পড়ে এখান থেকে পাঠ উদ্ধার করতে পারি নাই, যে জমির দাম বের করার ভিডিও। এখন জমির কি দাম আমি বলবো বলেন? বলে জমির মূল্য কত, কোন জমির কোন জায়গায় মূল্য কত। এটা সারা বাংলাদেশে বিভিন্ন জমির বিভিন্ন রকম দাম। যদি আপনি জমি কিনতে চান তাহলে বিভিন্ন রকম দাম হবে না? এক এক জমির এক এক লেভেলের দাম, শহরের জমির এক রকমের দাম, গ্রামের জমির আরেক রকমের দাম, রাস্তার পাশে হইলে, রাস্তা না থাকলে বিভিন্ন রকম দাম হয়ে গেছে, পানিওয়ালা জমির পুকুরের আরেক রকম দাম। এটা যদি হয়, আর যদি আমি এই চিন্তা যদি করি যে না, আসলে আপনি জানতে চেয়েছেন হয়তো যে দলিল করতে কীরকম মূল্য লাগবে, যদি ওই রকম হয় তাহলে আপনি মনে রাখবেন, আপনার জন্য আমি একটু বলে রাখি, সমস্ত সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দলিল লেখকগণের কাছে একটা তালিকা থাকে যে কোন জমির মূল্য কত, কোন জমির ভ্যালু কত, ওই রেট অনুযায়ী এরকম দলিলগুলো করতে হয়। আমরা বিষয়টা একাধিকবার বলছি যে আসলে প্রশ্নগুলো করার সময় একটু পরিপূর্ণভাবে বলার চেষ্টা করবেন। অন্য কিছুর সাথে রিলেশন করে বললে, পুরা ভিডিওর সাথে রিলেশন করে বললেও আমি জবাব দিতে পারি না, এই জন্য যেহেতু এই মুহূর্তে ভিডিওটা আমি দেখি নাই যে আসলে কোন প্রসঙ্গে আপনি বলছেন। এই জন্য যেটুকু জানতে চাওয়া দরকার ওইটুকু আপনি পরিপূর্ণভাবে একটু প্রশ্নটা করবেন, তাহলে আপনি যেরকম উপকৃত হবেন, আশেপাশে যারা শুনবে তারাও এরকম উপকৃত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এই পর্যন্ত থাকবে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।